সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আমি কি একটু দেরি করে ফেললাম নাকি? আচ্ছা, তোমাদেরকে একটু অপেক্ষা করালাম না হয়। আমার জন্য আর তো 2-1 দিনই অপেক্ষা করবে, তাই না? হ্যাঁ, একটু অপেক্ষা করালাম। হয়তো ঠিক আছে। তোমাদের সবাইকে শুভকামনা, অভিনন্দন আমার ক্লাসে। আমাদের জুয়েল কিবরিয়া সাহিত্য কোর্সের আমরা প্রায় শেষের দিকে আছি। তোমরা জানো যে আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে সমসাময়িক সাহিত্য বা এই সময়ের আমরা সাহিত্যিকদের নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা, হ্যাঁ, আমাকে মণিশঙ্কর নারায়ণ শুভেচ্ছা জানিয়েছে পাপনদার পক্ষ থেকে। ঠিক আছে, বিসিবি সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা নিলাম আমি। ধন্যবাদ তোমাদেরকে। শামিন সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফারজানা আক্তার, সুমন আহমেদ, তানজিলা আক্তার, মান্না সালোয়ার, রুম্পা, অ্যালেক্স ডিকেন্স, আপনাকে খুব মিস করব স্যার। আমিও তোমাদেরকে মিস করব, তোমাদেরকে অনুভব করব, মনে থাকবে আমার। আর যেহেতু তথ্য প্রযুক্তির পৃথিবী, গোল ছোট্ট একটা পৃথিবী, কাজে যোগাযোগ নিশ্চয় থাকবে কোনো না কোনোভাবে। তাসনিম, সোমা, শামসুন নাহার, পার্থ, শাহজালাল খান, ফাহিম ফাইসাল, ওয়ালাইকুম আসসালাম ফাহিম, ভালো আছি বাবা। সাদিয়া তালুকদার, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়ার টিমের পক্ষ থেকে সোহেব, ঠিক আছে, মাহমুদুর রহমান সোহেব নিলাম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। রঞ্জন সরকার, আদাব স্যার। তাসনিম, সোমা, ভালো আছি বাবা আমি। সাজিদা রহমান, বাংলাদেশ জিতে গেছে। হ্যাঁ, দেখতে হবে না, তাই না? কার দেশ, হ্যাঁ কার দেশ সেটা তো দেখতে হবে, বুঝতে হবে, তাই না? হ্যাঁ, জুয়েল কিবরিয়ার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, হ্যাঁ তাই না? রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিনের বাংলাদেশ, আমার শিক্ষার্থীদের বাংলাদেশ। বাংলাদেশ তো জিতবেই, তাই না? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ। আমার মনে হয় যে আমরা সবাই আজকে খুব আনন্দিত, কারণ বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়ার সাথে ধারাবাহিক পারফরমেন্স করছে, সবাই খুব খুশি, আমিও খুব খুশি। যদিও ফুটবলে আমার অন্য দেশ আছে, কিন্তু ক্রিকেটে আমি পৃথিবীর কোনো দেশ বুঝি না। ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা না। হ্যাঁ, পৃথিবীর কিছু কিছু দেশের প্লেয়ার আমি পছন্দ করি। সচিন টেন্ডুলকার ভালোবাসি, ব্রায়ান লারা ভালোবাসি, সৌরভ গাঙ্গুলি ভালোবাসি, তাই না? শহীদ আফ্রিদি ভালোবাসি, শহীদ আনোয়ার। পৃথিবীতে আমার ক্রিকেটের সকল দেশেরই ভালো খেলোয়াড়দের ভালো লাগে, কিন্তু ক্রিকেটে আমার কোনো দেশ নেই, আমার একটাই দেশ বাংলাদেশ। যদিও ফুটবলে আমি বাংলাদেশের পাশাপাশি অন্য দেশকে ভালোবাসি, কিন্তু ক্রিকেটে আমার একটাই দেশ বাংলাদেশ। এবং বাংলাদেশ ছাড়া আমি পৃথিবীর অন্য কোনো দেশের খেলা ওইভাবে দেখি না। আবার বললাম যে আমি অনেক প্লেয়ারকে ভালোবাসি, ব্রায়ান লারাকে ভালো লাগতো এক সময়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অ্যাডাম গিলক্রিস্ট। হ্যাঁ, তো যাই হোক, অহংকার পতনের মূল। এবং সবসময় মনে রাখবে যে সীমা লঙ্ঘনকারীকে, আমি একটি কথা সবসময় বলি আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে যে সীমা লঙ্ঘনকারীকে স্বয়ং সৃষ্টিকর্তা পছন্দ করে না, প্রকৃতি পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারীর পতন কি অনিবার্য। তুমি যে অবস্থানে যাও, যে পর্যায়ে যাও, মানুষ ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, তাই না? তুমি একসময় কিন্তু ভালো পজিশনে যাবে, ক্ষমতা থাকবে, তোমার ক্ষমতার দাপট থাকবে, কিন্তু কখনোই সীমা লঙ্ঘন করা যাবে না। আবার এই একই কথা কিন্তু আমরা বাংলাদেশ সম্পর্কে বলতে পারি। বাংলাদেশ অতি আনন্দে, অতি আবেগে কি হবে, আগামী ম্যাচে দেখা যাবে এলোমেলো হয়ে যাবে, তাই না? অতি আবেগীয় কোনো কিছুই সীমা লঙ্ঘন, কোনো কিছুই মঙ্গলকর নয়, সুখকর নয়। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে আমরা পছন্দ করি, নিশ্চয়ই ভালো দিন আমাদের জন্য। তো ঠিক আছে, আমরা বিজয়ের আনন্দ থেকে আমাদের জীবনের যাতে বিজয় হয়, তাই না? খেলাধুলা আমি খুব পছন্দ করি, ক্রীড়া পছন্দ করি, সংস্কৃতি পছন্দ করি। আমি খুবই ক্রীড়া অন্তঃপ্রাণ, সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষ। খেলা, বাংলাদেশের খেলা হলে আমিও দেখি, আমিও একটু দেখছিলাম। তো যাই হোক, তো পাশাপাশি আমাদের জীবনের খেলাও তো মনে রাখতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধু? হ্যাঁ, তোমার জীবনের খেলাই জিততে হবে না? হ্যাঁ,
বাংলাদেশ যেমন তাদের দায়িত্ব পালন করছে, তাদের খেলায় জিতেছে বলেই তুমি আজকে আনন্দে ভাসছো। তুমি কি জিতেছো? তুমি ভাবছো তুমিও জিতেছো, আসলে বাংলাদেশ। ঠিক তোমার জীবনের খেলায় যখন তুমি জিতবে, তোমার যখন একটা কাপ অর্জন হবে ভালো কিছু, তখন তোমার পরিবার, তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন করে আনন্দ পাবে, বলবে যে আমার ছেলে বিশেষ ক্যাডার, তাই না, আমার ভাই বিশেষ ক্যাডার, আমার বন্ধু বিশেষ ক্যাডার বলবে। কিন্তু আমার মানুষ কিন্তু পরিচয় দেবে, এখন পরিচয় দেয় না, তাই না? হ্যাঁ, বলবে যে ওই যে হাফিজুর চিনো, ওটা তো আমার প্রতিবেশী। হ্যাঁ, ওই যে হাফিজুর চিনো, আরে ও তো আমার প্রতিবেশী। গর্ব করবে মানুষ, অহংকার করবে। আজকে হয়তো চিনে না। কাজে জীবনের খেলায়ও কিন্তু জিততে হবে। জীবনের খেলায় এরকম করে রাজস্বিক ইনিংস খেলতে হবে। তো কাজে আমাদের জীবনের খেলা যেন আমরা পিছিয়ে না যাই, ঠিক আছে? হ্যাঁ প্রীতম বণিক, ছোটবেলায় ফুটবলটাই, অতি ছোটবেলায় ফুটবল খেলেছি। আমাদের ছোটবেলায় ক্রিকেটটা খুব বেশি ছিল না। তো আমি যখন 8-9-এ পড়ি, মনে আছে 8 বা 9-এ পড়ি, তখন ক্রিকেট খেলাটা একটু একটু করে শিখলাম। তো ক্রিকেট খেলাটা একসময় পরের দিকে ক্রিকেট খেলা খেললাম, কিন্তু জীবনের একেবারে একদম কৈশোর, যেটি শৈশব কৈশোরটা ফুটবল খেলা দিয়েই কেটেছে। এরকম প্রচণ্ড বৃষ্টি, খেলার মাঠে পানি জমে গেছে, হাঁটু পানিতে ফুটবল খেলা, কি যে মজা! ও পানির মধ্যে, তাই না, পড়ে যাচ্ছি, তারপরকার গায়ের মধ্যে লাফ দিচ্ছি, হ্যাঁ, বল যাচ্ছে না, একজনকে দিতে গিয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে বা আগাতে চাচ্ছে না। এরকম বৃষ্টি, বর্ষা, মনে আছে তোমাদের কি এই সমস্ত দিন? বর্ষার দিনে মাঠে পানি জমে গেছে, হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও হয়তো অল্প একটু পানি, বা কাদা, এমনি দৌড়াতে গিয়ে পিছনে পড়ে যাচ্ছে। এই যে কি আনন্দ! জীবনের সে আনন্দ আর কখনোই আসলে আসবে না, সে জীবন। হ্যাঁ, কাদা ছোড়াছুড়ি, বল মারতে গিয়ে নিজেই শীত পটান, বল মারছি, বল পানিতে আটকে যাচ্ছে না। এই যে জীবনের আনন্দ, ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে? তো সেই শৈশব আমার কৈশোর। তারপরে পরবর্তীতে ফুটবল আস্তে আস্তে ছিল অল্প স্বল্প, এখন তো অনেকটা হারিয়ে গেছে। ক্রিকেট খেলাটা এলো, মনে আছে ক্লাস 9-এ বা 8-এ থাকতে ক্রিকেট খেলা শিখলাম আমার এক স্যারের হাত ধরে। তারপর ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলতাম অল্প স্বল্প। আমি জীবনে মানে কোনো কিছুতেই মাস্টার অব নান, কিন্তু সব কিছুই পারি। আমি মনে হয় জীবনে করিনি এমন কোনো কিছু খুব কমই হাতে গোনা পাওয়া যাবে। জীবনের সব কিছুই করেছি, জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অব নান। তবে একটা জিনিসে মাস্টার হয়েছি, সেটা হলো বাংলা। বুঝতে পারলেন? ফুটবল খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, ব্যাটিং বোলিং করতে পারি, ঠিক আছে, গান গাইতে পারি, হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফও পড়তে পারি, একটু একটু নামাজ পড়তে পারি, সবই পারি। মানে জীবনে কোনো কিছু করিনি বা পারিনি এমন কাজ খুব কম আছে, কিন্তু যে বলে মাস্টার অফ নান, জ্যাক অফ অল ট্রেড। আর জীবনে একটা সাবজেক্টে মাস্টার হয়েছি, মাস্টার্স করেছি, একটা জায়গাতে আমি মাস্টার, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, এই জায়গাতে মাস্টার। আর বাকি সব জায়গায় কি চলি আর কি, পারি মোটামুটি, কবিতা আবৃত্তি করি, গান গাই, খেলাধুলা করি। হ্যাঁ, এই আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একজন কবি পড়ব, শামসুর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আই এম সরি টু সে, অনেকক্ষণ তোমাদের সময় নষ্ট করলাম, আমাদের অনেক জরুরি সময়, অনেক সময়, প্রায় 15, 17, 18 মিনিট মতো সময় নষ্ট করেছি। আচ্ছা, তাহলে আমরা শামসুর রহমান আমরা পড়ছি। আধুনিক সময়ের অত্যন্ত প্রভাবশালী, আধুনিক সময়ের রবীন্দ্র পরবর্তী সময়ের, রবীন্দ্র উত্তর যুগে তোমরা জানো জীবনানন্দ দাশ অনেক বড় কবি, তাই না? তো জীবনানন্দ দাশের পরে বাংলা সাহিত্যের খুবই প্রভাবশালী কবি মনে করা হয় শামসুর রহমানকে। শামসুর রহমানকে মনে করা হয়। তো আমরা পড়ি তার সম্পর্কে। 1929 সালে শামসুর রহমান জন্মেছেন। 1929 সালে জন্ম। কোথায়? ঢাকার মাহুতটুলি, ঢাকার মাহুতটুলি মাতুলালয়ে, ঢাকার মাহুতটুলির মাতুলালয়। 1929 সালে। তারিখ জরুরি না, তবু জানতে চাইলে একটু লিখে নাও, 24 অক্টোবর। অতি জরুরি না, তারপর যদি মনে করো জানবো।
তাহলে 1929 সালের 1929 সালের আচ্ছা, আলামিন লেমন কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছে সুফিজম। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখলাম সুফিজম। তুমি এতক্ষণ কমেন্টস করছিস না কেন এই গাধা আলামিন? পড়ায় ঢুকে যাওয়ার আগে মনে করে দিতে পারিস না? এতক্ষণ বক বক করছি সুফিজম বলবি তো এতক্ষণ, তাতে আমি এতক্ষণ ধরে ঢুকে থাকতাম, ঢুকে পড়লাম। আচ্ছা শেষে চেষ্টা করব, ঠিক আছে? তাহলে 1929 সালের 24 অক্টোবর ঢাকার মাহুতটুলিতে মাতুলালয়, মাতুলালয় মানে নিশ্চয় বলার দরকার নেই যে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাহলে শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস কোথায়? জি অনেকে জানেন কি? পুরাতন ঢাকা। পুরাতন ঢাকা কি বকা খাওয়ার ভয়ে অনেকে মিস কল দিতে হয় ভাই, ঠিক আছে। পুরাতন ঢাকা আর বর্তমান নরসিংদী, নরসিংদী রায়পুরা। এখন নরসিংদী যদি আগে ঢাকার মধ্যে ছিল, কোনো বইয়ে ঢাকার রায়পুরা দেওয়া আছে, কোনো বইয়ে আছে নরসিংদীর কি রায়পুরা। তাহলে শামসুর রহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা মাহুতটুলির মাতুলালয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার আসলে পৈতৃক নিবাস কোথায় ছিল? নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলি। পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলি। ছোটবেলায় ডাক নাম ছিল বাচ্চু। শামসুর রহমানের ডাক নাম কি? ডাক নাম বাচ্চু। শামসুর রহমানের ডাক নাম ছিল বাচ্চু। পিতার নাম মোখলেসুর রহমান। পিতার নাম শামসুর রহমানের পিতার নাম কি? মোখলেসুর রহমান। মাতার নাম হচ্ছে আমিনা খাতুন। শামসুর রহমানের পিতা মোখলেসুর রহমান, মাতা আমিনা খাতুন। আমিনা খাতুন। স্ত্রী যে উইকেট একটাই ফেলেছেন জীবনে, জোহরা বেগম। স্ত্রীর নাম কি? তো এই যে বললাম যে মা বা স্ত্রীর নাম জরুরি নয়, গুরুত্বপূর্ণ নয়, তবু মনে রাখতে পারলে ভালো, যদি মনে রাখতে পারেন। চাপ নিয়ে জোর করে মনে রাখার দরকার নেই। জি, তাহলে শামসুর রহমানের পিতা মোখলেসুর রহমান, মাতা আমিনা খাতুন, স্ত্রী জোহরা বেগম। শামসুর রহমানের পেশা ছিল সাংবাদিকতা। শামসুর রহমানের পেশা কি ছিল? সাংবাদিকতা। মর্নিং নিউজ, যে 1959 সালে প্রথম কি মর্নিং নিউজ এই পত্রিকার তিনি সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। শামসুর রহমানের পেশা কি ছিল? পেশা ছিল সাংবাদিকতা। 1959 সালে তিনি মর্নিং নিউজ এই পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে তার কর্মজীবন শুরু করেন, ঠিক আছে। আর শিক্ষা জীবনটা জরুরি না, তবে একটু জেনে রাখেন যে ঢাকার পোগোজ স্কুল থেকে এসএসসি, ঢাকার পোগোজ স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হয়েছিলেন, যদিও শেষ করেননি বা শেষ করতে পারেননি কিংবা করেননি। জি, ঠিক আছে। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ইংরেজি সাহিত্যে শেষ না করেই তিনি এমনি বিএ পাশ করেছিলেন। পরবর্তীতে দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় 1959 সালে সহকারী সম্পাদক হিসেবে যোগদান করলেন। তারপর সেখান থেকে একসময় চলে গেলেন কি রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক। মর্নিং নিউজ পত্রিকা ছেড়ে রেডিও পাকিস্তানের কি অনুষ্ঠান প্রযোজক হিসেবে যোগদান করলেন। সেখানেও কিছুদিন থাকলেন, কিন্তু ভালো লাগলো না তার, আবার মর্নিং নিউজে এলেন, ঠিক আছে।
আর একটু বেশি বেতনে মর্নিং নিউজ আবার যোগদান করলেন। একসময় মর্নিং নিউজ ছেড়ে যোগদান করলেন বাংলা পত্রিকা কি দৈনিক পাকিস্তান। দৈনিক পাকিস্তান 1964 সালে, জি 1964 সালে দৈনিক পাকিস্তান পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করলেন। এই পত্রিকাতে তিনি আমৃত্যু সাংবাদিকতা করেছেন, সম্পাদনা করেছেন। তবে 1964 সালে দৈনিক পাকিস্তান নাম থাকলেও 1971 সালে সেই পত্রিকাটির নাম হয়ে যায় দৈনিক বাংলা। 1957 সালে মর্নিং নিউজে কাজ করতো, ঠিক আছে, 1957 সালে মর্নিং নিউজে কাজ করতো, কিন্তু সম্পাদক হিসাবে, সহকারী সম্পাদক হিসাবে 1959 সাল থেকে শুরু করেন। ঠিকই বলেছে শিক্ষার্থী বন্ধু, 1957 সালে মর্নিং নিউজে তিনি কাজ শুরু করেন, কিন্তু 1959 সালে এসে তিনি সহকারী সম্পাদক যুক্ত হন। তাহলে 1964 সালে দৈনিক পাকিস্তান পত্রিকায় তিনি কি সম্পাদক হিসেবে যোগদান করলেন। পরবর্তীতে আসলে 1964 সালের পর 1971 সালে এই পত্রিকাটির নামই হয়ে গেল দৈনিক বাংলা। এখনো ঢাকাতে দৈনিক বাংলা মোড় আছে না, ঢাকা দৈনিক বাংলা মোড়, জি। দৈনিক পাকিস্তানে যেটি তিনি যোগদান করলেন 1964 সালে, সেই পত্রিকাটিরই 1971 সালের পরে পত্রিকার নাম হয়ে গেল দৈনিক কি বাংলা। তিনি দৈনিক পাকিস্তান বা দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক হিসাবে চাকরি জীবন শেষ করেছেন। ওকে, এই হচ্ছে তার কর্মজীবন। জীবনের শেষ পর্যন্ত তিনি এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, এবার আমরা তার সাহিত্য আসবো, ঠিক আছে, জি। তাহলে এই তার প্রথম যে জি আই দেখি ডিস্টার্ব দিচ্ছ কেন আমাকে? কি সমস্যা? সরি, দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, শামসুর রহমানের প্রথম প্রকাশিত কবিতা, শামসুর রহমানের প্রথম প্রকাশিত, ডালিয়া ভাবি আছে সামনে, আনামুল হক লিখছে কিছুদিন থেকে ডালিয়া ভাবিকে দেখা যায় না। ও ডালিয়া গাধী কে? আচ্ছা, তাই ডালিয়া গাধী। শামসুর রহমানের প্রথম প্রকাশিত রচনার নাম লিখে নেন। আরে লেখেন 1949। শামসুর রহমানের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? 1949। কত সালে? 1943 সালে প্রথম প্রকাশিত হয়েছে। শামসুর রহমানের প্রথম প্রকাশিত রচনার নাম কি? প্রথম প্রকাশিত রচনার নাম, এটি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়, সাপ্তাহিক জি সোনার বাংলা পত্রিকায় 1943 সালে প্রকাশিত হয়। শামসুর রহমানের প্রথম প্রকাশিত রচনা একটি কবিতা, সেই কবিতাটার নাম 1949। কিন্তু কবিতাটা কি প্রকাশিত হয়েছে কত সালে? 1943 সালে। কোন পত্রিকায়? সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকা, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকা। আর শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? খুব দারুণ একটি কাব্যগ্রন্থ, আমার খুব প্রিয় একটি নাম, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম কবিতা 1949 আর প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে
কি প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। কত সালে? 1960। লিখে নেন, যেহেতু প্রথম কাব্য সালটা একটু মনে রাখলে ভালো হয়। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। তারপরে রৌদ্র করটিতে, দ্বিতীয় কাব্য রৌদ্র করটিতে 1963 সালের, দরকার নাই, তাই না? তারপরে বিধ্বস্ত নীলিমা, কে? বাংলাদেশ। 65টি কাব্য, আমি কিন্তু সব নাম লিখে দিব না, দিতে পারবো না। শামসুর রহমানের কাব্যের নাম কি? শামসুর রহমানের কাব্যের নাম হচ্ছে, কাব্যের সংখ্যা 65টি। কাব্যের সংখ্যা 65টি। আমি 65টি কাব্যের নাম বলতে পারবো না, আমার মনে নাই। জি, আমি বিখ্যাত কয়েকটি বলছি, বিখ্যাতগুলি মনে রাখলেই হবে। আর যদি আপনারা পারেন, আপনাদের ক্ষমতা থাকে, আপনারা 65টা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে বিধ্বস্ত নীলিমা, বাংলাদেশ স্বপ্ন দেখে। জি, তবে এটা বন্দি শিবির থেকে, এই কাব্যের নামটা মনে রাখবেন, বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য। শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক। কে আজানকে কটাক্ষ করেছিলেন? বিসর্গ। আজানকে কটাক্ষ করেছিলেন কে? আমি ইনি বুঝি নাই। বন্দি শিবির থেকে, শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য, বন্দি শিবির থেকে। রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার, বাংলাদেশের হৃদয়। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, বুক তার বাংলাদেশের হৃদয়। বুক তার বাংলাদেশের হৃদয়, বঙ্গবন্ধুকে নিয়ে। এরপরে কাব্যগ্রন্থের নাম আছে নিরালোকে দিব্যরথ, এক ফোঁটা কেমন অনল। নিরালোকে দিব্যরথ, এক ফোঁটা কেমন অনল। তা আবার বলছে 65টা কাব্য। কতটা কাব্য? 65টি কাব্য। তো অন্তত 10-15টি, গোটা 15 কাব্যর নাম মনে রাখবেন, ঠিক আছে? বিধ্বস্ত নীলিমা, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। ঠিক আছে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। যে বিখ্যাত কাব্য, একটু পারলে মনে রাখবেন। দেশদ্রোহী হতে ইচ্ছা করে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, অস্ত্রে আমার বিশ্বাস নেই। অনেক তালিকা লিখে দিলে, চাইলে লিখে দেওয়া যায় কোনো একটা বই থেকে দেখে দেখে, তো দেখে লাভ নেই, 65টা মনেও থাকবে না। জি, দেশদ্রোহী, হ্যাঁ, যে লিখছে আনিসুর রহমান, দেশদ্রোহী হতে ইচ্ছা করে। এইটা আসলে দেশদ্রোহী হয়ে যেতে ইচ্ছা করে আনিসুর রহমান, তুমি প্রেক্ষাপট জানতে চেয়েছো, আমার ধারণা তুমি একটু জানো জন্য জিজ্ঞেস করছো। আসলে এই প্রেক্ষাপট এখন বলা মুশকিল, তো তারপরে একটু বলি। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, প্রশ্ন করলে না
বললে আপনারা ভাবতেও পারেন যে স্যার মনে হয় জানেন। আসলে আমি অনেক কিছু জানি, কিন্তু আবার বললাম তো অনেক কিছুই বলা যায় না, বেশ কিছু কথা আছে যেটি বলা যায় না। তো শামসুর রহমান আপনারা জানেন যে বাংলাদেশ একমাত্র কবি শামসুর রহমান, যে বাংলাদেশের যত রকম আন্দোলন সংগ্রাম আছে শামসুর রহমান বাংলাদেশের একমাত্র কবি। যেমন নজরুল শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন, বাংলাদেশের একমাত্র কবি শামসুর রহমান যিনি বাংলাদেশের যত আন্দোলন, বুঝতে পারলেন, দেশভাগ, তারপরে কি গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে আপনার মানে ভাষা আন্দোলন, দেশভাগ, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, মুক্তি সংগ্রাম, এমন কোনো আন্দোলন নেই, বাংলাদেশ সৃষ্টির এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে শামসুর রহমান কাব্য লেখেননি। বুঝতে পারলেন? শামসুর রহমানের কিন্তু বিশেষত্ব একটা, যে বাংলাদেশে একমাত্র কবি যিনি বাংলাদেশের যত রকম আন্দোলন সংগ্রাম হয়েছে সেগুলো নিয়ে কবিতা লিখেছেন, এবং সেগুলির সাথে তার প্রত্যক্ষ কি যোগাযোগ ছিল। এবং আপনাদেরকে বলে আবার বলছি, এগুলো অফ দ্য রেকর্ড, আবার বলছি অনেক কথাই হয়তো বলা যায় না। আমি বঙ্গবন্ধুকে নিয়ে, আপনারা একজন ক্লাস শুনতে চেয়েছেন, আমি শেষের ক্লাসে বঙ্গবন্ধুকে নিয়ে একটু বলবো, তবু আজকে একটু বলে নিই যে শামসুর রহমান আপনারা জানেন যে 1900 বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করলেন, বাকশাল, তখন দেশে যারা বুদ্ধিজীবী, যারা স্বনামখ্যাত ব্যক্তি, তাদেরকে বাকশালে যোগ দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু শামসুর রহমানের বঙ্গবন্ধুর সাথে অনেক ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি বাকশালে যোগ দেননি। বুঝতে পারলেন? কারণ কবিরা একটু স্বাধীন চেতা হন, কবিরা একটু কি বলবো, তো যার ফলে তিনি যোগ দেননি। তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অনেকটা আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল 73-74 পরবর্তী সময়ে এসে, সে আকাঙ্ক্ষাগুলি কিছুটা কি হয়, আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার মিল হয় না। বুঝতে পারলেন? তো সেই প্রেক্ষিতেই তিনি আবার লিখলেন যে দেশদ্রোহী হতে ইচ্ছা করে। মানে আমরা যা দেশটা কি, যেমন হুমায়ুন আজাদ লিখেছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? হুমায়ুন আজাদ গতদিন বলেছিলেন, হুমায়ুন আজাদের গ্রন্থ, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? তার মানে বাংলাদেশ যে আমরা চেয়েছিলাম তার তো একটা কারণ ছিল, কি বাংলাদেশ চেয়েছিলাম। তো পরবর্তীতে এসে দেখা গেছে যে স্বপ্নের সাথে বা কল্পনার সাথে, আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার কিছু একটা অমিল, তখন কবিরা এই সমস্ত কবিতা লিখেছেন আর কি। আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে শামসুর রহমান কবিতা লিখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এবং আপনারা জানেন যে ঢাকায় যে কবিতা উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো হয় কবিতা উৎসব, এই কবিতা উৎসব প্রথম শুরু করা হয়েছিল শামসুর রহমানের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু ফেব্রুয়ারি মাসে কবিতা উৎসব হয়, সেই কবিতা উৎসব প্রথম শুরু করেছিলেন শামসুর রহমান। কেন? স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই সংস্কৃতি মানুষদের ঐক্যবদ্ধ করার জন্য। তো যাই হোক, এগুলো অনেক রাজনৈতিক, অনেক ভিতরের অনেক কথা আছে, অনেক বিষয় আছে, সব কথা এই ধরনের ওপেন ক্লাসে বলা যাবে না, ঠিক আছে? তো শামসুর রহমানের ওই যে বললাম যে অনেক কাব্য, এত কাব্য, হ্যাঁ, আমি সব নাম বলছি না, আপনি একটু দেখবেন। শামসুর রহমানের, জি, তাহলে এখন এই যে আমাদের এই দেশ, ধরেন এখন যে আমাদের স্বাধীন বাংলাদেশ, এখানে এখনো কি জোচ্চুরি, সন্ত্রাস, যে সন্ত্রাস সে চেয়ারম্যান, সে মেয়র, যে বেটা অস্ত্রবাজ, যে বেটা মাদক ব্যবসায়ী, বুঝলেন নাই? তো মাদক ব্যবসায়ীর ইন্ধনদাতাকে হয়তো, যে সে হয়তো ওখানকার এমপি বা চেয়ারম্যান কিংবা হয়তো মেয়র, তো এই কথাগুলি বলাও কিন্তু যাবে না, এরকম একেবারে ওপেন ক্লাসে বলা মুশকিল। তাহলে আপনি মাদকের বিরুদ্ধে আন্দোলন করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করবেন, তাই না? যে মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই কিন্তু কি মাদক চোরাচালানের সাথে যুক্ত গডফাদার। তো এই যে এই ধরনের বিচারিত, এগুলি কবিরা ক্ষুব্ধ হন, কবিরা অনেক সময় ক্ষুব্ধ হন, কবিরা। এবং আপনারা জানেন যে আল মাহমুদ, আমরা আজকে পড়াবো, কবি আল মাহমুদ মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধে যুক্ত হয়ে তিনি, তাই না, এক সময় বাম রাজনীতিক মুক্তিযোদ্ধা, কিন্তু পরবর্তীতে এসে কি করলেন, এক সময় এই মুক্তিযুদ্ধের আদর্শকে বাদ দিয়ে, কেন বাদ দিলেন? অনেক কারণ, নানান কারণ, তো সব কারণ কি আপনাদের এখন ক্লাসে বলা যাবে? নানান কারণে তিনি শেষের দিকে গিয়ে কিন্তু কি মুক্তিযুদ্ধের মানে চেতনার বাইরে চলে গেলেন। জি, তো
কেন গেছেন ওই যে বললাম যে তার পিছনে আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নানান কারণ আছে আর কি। ঠিক আছে জি, তাই না? আপনি ধূমপানের বিরুদ্ধে আন্দোলন করছেন, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছেন, কিন্তু সেই নেতা যে প্রধান অতিথি, মাদক বিরোধী মিটিংয়ের যে প্রধান অতিথি, সেই বেটা মাদক চোরাচালানের কি মূল গডফাদার। সন্ত্রাস বিরোধী মিটিংয়ের যিনি প্রধান অতিথি, তিনি কিন্তু কি সন্ত্রাসের মূল কি গডফাদার। তাহলে এই যে দেশটা একটা সার্কাস। তো এই পরিস্থিতিতে কবি সাহিত্যিকরা কি তো কবিতা লিখবেন, তো লিখলে অনেক সময় সরকারের বিরুদ্ধে চলে যায়, দেশের বিরুদ্ধে চলে যায়, তাই না, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়। আচ্ছা, শামসুর রহমান কবি, মূলত কবি, তার শ্রেষ্ঠ কিছু কাব্য, খুব বিখ্যাত কিছু কবিতা আপনাকে মনে রাখতে হবে। বিখ্যাত কিছু কবিতা, যে নাম মনে রাখতে হবে, স্বাধীনতা তুমি, নিশ্চয়ই আপনারা পড়ে থাকবেন। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, নিশ্চয়ই আমি বলছি না। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাব্বি তোলানো মহান পুরুষ, সৃষ্টির সুখের উল্লাসে কাপা। ঠিক আছে, তারপরে তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা, খুবই বিখ্যাত। তোমাকে পাওয়ার জন্য হে, আটছে না, আমি নিচে লিখলাম স্বাধীনতা। জি, খুবই বিখ্যাত কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তাই না? তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কি দারুণ কবিতা, অতি বিখ্যাত। প্রত্যেক লাইন সম্ভব হলে কবিতাগুলি জি মনে রাখবেন, লাইন আসবে কিন্তু। স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জল এক রাঙা পোস্টার। লাইন তুলে দিয়ে আসবে, কবির নাম কি, কবিতার নাম কি। জি, ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। তারপরে আসাদের শার্ট, আসাদের শার্ট। জি, তারপরে হলো পুলিশ রিপোর্ট, বুঝতে পারলেন? স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, ফেব্রুয়ারি 1969, আসাদের শার্ট, পুলিশ রিপোর্ট। এগুলি বিখ্যাত বিখ্যাত। হ্যাঁ, বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা। গুড, আমার তো জায়গা এখানে ধরছেন, আমি এখানে লিখছি বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা। শামসুর রহমান রচিত এই সমস্ত বিখ্যাত কবিতাগুলি সম্ভব হলে কি যে একটু এগুলো খুবই বিখ্যাত, অতি বিখ্যাত, অতি জনপ্রিয়, বহুল পঠিত কবিতা শামসুর রহমানের। সম্ভব হলে এই সমস্ত কবিতাগুলো একটু পড়বেন, মনে রাখবেন। 2-4 লাইন মুখস্থ থাকলে তাই না, বিভিন্ন জায়গায় তো মারতেও পারবেন, বক্তৃতা, সেমিনার, অনুষ্ঠান, তাই না, যখন বড় হবেন আরও ভালো জায়গায় যাবেন, অনুষ্ঠানে যখন আপনাকে ডাকবে আলোচনা করতে, এই সমস্ত কবিতার লাইন টাইন যদি মুখস্থ থাকে, 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, মেরে দেওয়া যায় না 2-1টা লাইন, যে জানা থাকলে ভালো লাগবে। জি, এগুলো সম্ভব হলে একটু পড়বেন। শামসুর রহমান মূলত কবি, কবি তার পরিচয়, কবির সত্তা, তার প্রধান সত্তা, তার উপাধি নাগরিক কবি। শামসুর রহমানের উপাধি কি? নাগরিক কবি, মনে থাকবে, শামসুর রহমানের উপাধি নাগরিক কবি। ওকে, আচ্ছা, তো নাগরিক কবি। এর বাইরে আবার বললাম যে তিনি কিছু উপন্যাস লিখেছেন। শামসুর রহমান জি কিছু উপন্যাস লিখেছেন। একটি উপন্যাসের নাম হলো অক্টোপাস। আমার বইটাতে ভুলক্রমে এটি কাব্যের মধ্যে ঢুকে পড়েছে, দয়া করে একটু কারেকশন করে ফেলবেন। যারা আমার বইটি আছে অক্টোপাস, এটি কাব্যের নামের মধ্যে ঢুকে গেছে। অক্টোপাস হচ্ছে শামসুর রহমান রচিত কি উপন্যাস, শামসুর রহমান রচিত উপন্যাস অক্টোপাস। অদ্ভুত আধার এক, অদ্ভুত আধার এক, নিয়ত
মন্তাজ এলো সে অবেলায়, এলো সে অবেলায়। জি, অক্টোপাস অদ্ভুত আধার এক নিয়ত মন্তাজ এলো সে অবেলায়। শামসুর রহমান রচিত কি উপন্যাস। শামসুর রহমান কিন্তু মূলত উপন্যাসিক নন, মূলত কবি, মূলত কবি। তো কবির বাইরে তার কিছু উপন্যাস, পাশাপাশি তিনি কিছু স্মৃতিকথা লিখেছেন। স্মৃতির শহর, স্মৃতির শহর স্মৃতিকথামূলক বা আত্মজীবনীমূলক রচনা। স্মৃতিকথামূলক বা আত্মজীবনীমূলক স্মৃতির শহর, ঠিক আছে, স্মৃতির শহর। দেখেন শামসুর রহমান রচিত স্মৃতি কথামূলক রচনা স্মৃতির শহর। কালের ধুলোয় লেখা, কালের ধুলোয় লেখা। জি, দুটো স্মৃতি কথামূলক রচনা, স্মৃতির শহর এবং কালের ধুলোয় লেখা। কিছু শিশুতোষ কাব্য আছে, যার মধ্যে দু একটি বিখ্যাত শিশুতোষ কাব্য। এলাটিং বেলাটিং, এলাটিং বেলাটিং, গোলাপ ফোটে খুকির হাতে। এলাটিং বেলাটিং, গোলাপ ফোটে খুকির হাতে। তারপর রংধনুর সাঁকো, রংধনুর সাঁকো। জি, আমের কুড়ি জামের কুড়ি। জি, আমের কুড়ি জামের কুড়ি। এলাটিং বেলাটিং, ধান ভানলে কুড়ো দেব, ধান ভানলে। এলাটিং বেলাটিং, গোলাপ ফুটে খুকির হাতে, রংধনু সাঁকো, আমের কুড়ি জামের কুড়ি, ধান ভানলে কুড়ো দেব। শামসুর রহমান রচিত বিখ্যাত কি শিশুতোষ রচনা। কি রচনা? শিশুতোষ রচনা। জি, 2006 সালের 17 আগস্ট, এই যে সামনে আসছে শামসুর রহমানের মৃত্যু দিবস আর কি। 2006 সালের 17 আগস্ট শামসুর রহমান মৃত্যুবরণ করেন। 2006 সালের 17 আগস্ট শামসুর রহমান মৃত্যুবরণ করেন। জন্ম 1929 সালের 24 অক্টোবর, মৃত্যু 2006 সালের 17 আগস্ট। 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু তারিখ, 15 আগস্ট, আর 17 আগস্ট কি শামসুর রহমানের মৃত্যু। শামসুর রহমানের পরে আমরা পড়ব যে ভদ্রলোককে, তার নাম নির্মলেন্দু গুণ। জি জি, এখনো বেঁচে আছেন এই সাহিত্যিক, জি এখনো বেঁচে আছেন, আমাদের মাঝে সাহিত্য রচনা করে চলেছেন এখনো, কবি নির্মলেন্দু গুণ। জন্ম কত সালে? 1945 সালের 21 জুন। 1945 সালের 21 জুন। একটা কাব্য, আব্রাম সিফাত, আমের কুড়ি জামের কুড়ি, একটা কাব্য বাবা, আমের কুড়ি জামের কুড়ি, একটা কাব্য, শিশুতোষ কাব্য। 1945 সালের 21 জুন। কোথায় জন্মগ্রহণ করেছেন? নেত্রকোনা। নেত্রকোনা, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার যে কাশবন। 1945 সালের 21 জুন, 1945 সালের 21 জুন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে। এবং এই কবিকে বলা হয় কবিদের কবি। কি বলা হয়? জি, কবিদের কবি। এই যে বর্তমান সময়ের যারা কবি, ছোটখাটো কবি,
তাদের কবি। এবং এই নির্মলেন্দু গুণ রবীন্দ্র পরবর্তী, ওই যে বললাম যে শামসুর রহমান যেমন, জি বর্তমান সময়ের অত্যন্ত বড় মাপের কবি নির্মলেন্দু গুণ, খুবই বড় কবি। এখন বেঁচে আছে বলে হয়তো মূল্যায়নটা বুঝতে পারছেন না, অনেক বড় মাপের কবি। যদিও এই কবির কবিতে অশ্লীলতার কিছুটা কলঙ্ক আছে, বুঝতে পারলেন? যে এই কবির কিছু কিছু কবিতায়, তার একটি কবিতা আছে স্ত্রী, জি নির্মলেন্দু গুণের একটি কবিতা আছে স্ত্রী, পড়বেন। আরো কিছু কবিতা আছে, জি এই কবিতাগুলি সম্পর্কে অশ্লীলতার দোষে একটু দুষ্ট কেউ কেউ মনে করছেন, তবে কবিরা অশ্লীলতা মনে করেন না, বুঝতে পারলেন? কবিদের কাছে অশ্লীলতা মানে কোনো বিষয় না, বুঝেন নাই? জি প্রতিবেশী ভাবি রাজি, আমিও রাজি, জোর করে তো কোনো কিছু বিষয় না, কাজে এখানে কোনো অশ্লীলতা নেই। কবিদের একটা দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, যেহেতু ধর্মীয় দৃষ্টিভঙ্গি আসলে ভিন্ন, ধর্মীয় দৃষ্টিভঙ্গি একটা আলাদা বিষয়, জি। কিন্তু কবিদের সাহিত্যিক দৃষ্টিভঙ্গিটা, আমি তো জোর করে যদি না হয়, তাহলে যদি ভাবি রাজি থাকে, আমি যদি রাজি থাকি, তাহলে এর মধ্যে কোনো অসুবিধা নেই, এমন একটা কবিদের দৃষ্টিভঙ্গি থেকে। ফলে তারা অশ্লীলতা বা নগ্নতা এই জাতীয় বিষয়গুলি কতটা পাত্তা দেন না, এই কবিও পাত্তা দেননি। তবে সেইটুকু যদি আপনি বাদ দেন, তবে নির্মলেন্দু গুণ অনেক বড় মাপের কবি, অনেক বড় কবি, জি। পিতার নাম কি? পিতার নাম সুখেন্দু প্রকাশ গুণ। পিতার নাম সুখেন্দু প্রকাশ গুণ, মাতার নাম বীণা পানি। নির্মলেন্দু গুণের পিতার নাম কি? সুখেন্দু প্রকাশ গুণ, মাতার নাম বীণা পানি। নির্মলেন্দু গুণের প্রকৃত নামও আসলে নির্মলেন্দু প্রকাশ গুণ। নির্মলেন্দু গুণের প্রকৃত নাম কি? ওই যে প্রকাশ, প্রকাশ, জি। নির্মলেন্দু গুণের প্রকৃত বা আসল নাম কি? নির্মলেন্দু প্রকাশ গুণ। তবে তিনি প্রকাশটা বাদ দিয়ে নির্মলেন্দু গুণ নামে পরিচিতি লাভ করেছেন। তার স্ত্রীর নাম নীরা, জি। নির্মল এর স্ত্রীর নাম কি? নীরা, নীরা, জি। নির্মলের স্ত্রী নীরা, মনে থাকবে? জীবনে 1 উইকেটে ফেলেছেন। তবে নির্মলেন্দু গুণের মেয়ের নামটা কি দেখেন? মৃত্তিকা গুণ, জি। কবি, স্ত্রীর নীরা গুণ, মেয়ে মৃত্তিকা গুণ। বর্তমান সময়ে তরুণ কবিদের অন্যতম মৃত্তিকা গুণ, এবং সাম্প্রতিক সে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছে। নির্মলেন্দু গুণের যে প্রথম উপন্যাস কালো মেঘের ভেলা, নির্মলেন্দু গুণের প্রথম উপন্যাস কালো মেঘের ভেলা, এই কালো মেঘের ভেলা উপন্যাসটিকে তার মেয়ে মৃত্তিকা গুণ কি করেছে? চলচ্চিত্রে রূপদান করেছে। তো নামটা একটু জেনে রাখেন, যেহেতু মোটামুটি বিখ্যাত আর কি। চলচ্চিত্র নির্মাতা, কবি মৃত্তিকা গুণ, নির্মলেন্দু গুণের মেয়ে। তার নির্মিত চলচ্চিত্রের নাম কি? কালো মেঘের ভেলা। তাহলে এই কালো মেঘের ভেলাকে নির্মলেন্দু গুণের লেখা প্রথম উপন্যাস। আরও একটি উপন্যাস তিনি লিখেছেন। আচ্ছা, নির্মলেন্দু গুণের ডাকনাম রতন। মনীষ শঙ্করকে তথ্যটি যুক্ত করার জন্য ধন্যবাদ। নির্মলেন্দু গুণের ডাকনাম রতন, রতন, জি। সেই পোস্টমাস্টার গল্পের যে রতন, জি, পোস্টমাস্টার গল্পের যে রতন, এটা ছিল মেয়ে রতন, আর এটা হলো পুরুষ রতন। যে নির্মলেন্দু গুণের ডাকনাম রতন। ধন্যবাদ তথ্যটি যুক্ত করার জন্য। আচ্ছা, নির্মলেন্দু গুণের আরেকটি উপন্যাসের নাম হচ্ছে বাবা যখন ছোট্ট ছিলেন। নির্মলেন্দু গুণ আসলে ঔপন্যাসিক নন, কবি। নির্মলেন্দু গুণ কি? কবি, কবি, কবি সত্তা তার মূল সত্তা। তবে পাশাপাশি দু একটি উপন্যাস লিখেছেন। তাহলে একটি উপন্যাস কালো মেঘের ভেলা, আর একটি উপন্যাস বাবা যখন ছোট্ট ছিলেন। আচ্ছা, তো ওই যে বললাম যে মূলত কবি, ঠিক আছে। তো এই নির্মলেন্দু গুণের যে প্রথম কি গ্রন্থ আমরা বলছি, প্রথম প্রকাশিত রচনা, প্রথম প্রকাশিত রচনা একটা কবিতা, নাম হলো নতুন কান্ডারি।
নির্মলেন্দু গুণের প্রথম প্রকাশিত রচনার নাম কি? প্রথম প্রকাশিত রচনার নাম নতুন কান্ডারি। এটি ওই নেত্রকোনার একটি স্থানীয় পত্রিকা উত্তর আকাশ, যে একটা পত্রিকা, নেত্রকোনার একটি স্থানীয় পত্রিকা উত্তর আকাশ, এই উত্তর আকাশ থেকে, উত্তর আকাশ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত নির্মলেন্দু গুণের নতুন কান্ডারি। তবে নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থের নাম, এটা কিন্তু কাব্যগ্রন্থ না, কবিতা, প্রথম কবিতা। আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম প্রেমাংশুর রক্ত চাই। প্রথম প্রকাশিত গ্রন্থের নাম প্রেমাংশুর রক্ত চাই, 1970 সালে, আমি যদি ভুল না করি বা মিস্টেক না করি। জি, প্রেমাংশুর রক্ত চাই নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রেমাংশুর রক্ত চাই। অনেক কাব্য আছে, অনেক, এত কাব্য আছে যেটি আমি বলে শেষ করতে পারবো না, এত কাব্য আছে। সব কাব্য আপনি নিজ দায়িত্বে মনে রাখবেন, এর জন্য কর্তৃপক্ষ, জি, জুয়েল কিবিরা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে সব কাব্য মনে না রাখতে না পারলেও কিছু কিছু বিখ্যাত কাব্য তো অবশ্যই কি করতে হবে, কি এটি মনে রাখতে হবে। কিছু কিছু কাব্য, প্রেমাংশু নামে তার নাকি আবার ভাইপো ছিল, অনেক, এটি হয়তো কাকতালীয় হতে পারে। আসলে প্রেমাংশু রক্ত চাই এটি উপন্যাস না রে গাধা, সৌরভ সরকার, এটা তো উপন্যাস না, এটা তো কাব্যগ্রন্থ। প্রেমাংশু রক্ত চাই তো উপন্যাস নয়, কি কাব্য, কাব্য। প্রেমাংশু মানে প্রেমিকা, মোট কথা প্রেমাংশু মানে আসলে কি প্রেমিকা, প্রেমিকা। মহাদেব সাহা কি তার লেভেলের কবি? মহাদেব সাহা বড় কবি। আসলে কবিদের লেভেল প্রমাণ করা তো মুশকিল, এটা সময় বলে দিবে। মণিশঙ্কর সহ সবাইকে বলছি, আসলে কোন কবি কত বড় কত ছোট, কে কার চেয়ে বড়, এটি ওই যে বললাম যে এটি বিচারের ভার আসলে কোনো ব্যক্তির না, আমার না তোমার না, এটি বিচারের ভার কার? সময়ের, কাল, কাল, মহাকাল। বাবারে, কবিদের কে প্রথম, কে দ্বিতীয়, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ, এইটা, এই বিচারের ভার তো আমার না তোমার না। আমরা কোনো কবির ভালো মন্দ বিচার, এটা ভালো লেগেছে, এটা খারাপ লেগেছে, এরকম বলতে পারি যে এই কবির এটা এটা ভালো লেগেছে, এরকম আমার ভালো লাগেনি, এটা তোমার ব্যক্তি। কিন্তু কোন কবি এটা বলা যাবে না, বোঝা গেছে? এটা মহাকাল বিচার করবে যে নির্মলেন্দু গুণ সেরা নাকি আল মাহমুদ সেরা, নাকি মহাদেব শাহ সেরা, না হাসান হাফিজ সেরা, কে সেরা, এটি মহাকাল বিচার করবে। এই বিচারের ভার কার? মহাকালের, কাল বলে দিবে, কাল। তো প্রেমাংশু রক্ত চাই, তারপর ইচ্ছকরা না প্রেমিক না বিপ্লবী, না প্রেমিক না বিপ্লবী। জি, এই কাব্যটার নাম মনে রাখবেন, জি, ভুলে যায় না, মুজিব, লেলিন, ইন্দিরা। পরীক্ষা আসলে আবার বলেন না যে স্যার আপনি তো সব মনে রাখতে নিষেধ করেছেন। জি, মনে রাখবেন, মুজিব, লেলিন, ইন্দিরা। কাব্যের রচয়িতাকে? নির্মলেন্দু গুণ। কাব্যগ্রন্থের নাম হচ্ছে চাষাভূষার কাব্য, চাষাভূষার কাব্য। কাব্যের নাম হচ্ছে মুঠোফোনের কাব্য, কাব্যের নাম হচ্ছে নিশি কাব্য। মুজিব, লেলিন, ইন্দিরা, চাষাভূষার কাব্য, মুঠোফোনের কাব্য, নিশি কাব্য, শান্তির ডিক্রি, শান্তির ডিক্রি, দুরূহ দুঃশাসন। জি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে লেখা কাব্য দুরূহ দুঃশাসন, দুরূহ দুঃশাসন। যে অনেক কাব্য এরকম আছে, নাম লিখতেছিল শিওরে বাংলাদেশ। জি, শিওরে বাংলাদেশ, শান্তির ডিক্রি মনে হয় লিখে দিয়েছি, নিশি কাব্য, অনেক কাব্য আছে।
অচল পদাবলী একটু লিখে নেন, অচল পদাবলী, অচল পদাবলী। জি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল, অচল পদাবলী, শিওরে বাংলাদেশ। তো যে বললাম যে লিখে শেষ করা যাবে না, অনেক অনেক জি কাব্যগ্রন্থ এই কবির আছে এবং এখন পর্যন্ত লিখে চলেছে। মৃত্যুর কি সাল আছে? যে মৃত্যুর সাল নাই, এখন পর্যন্ত কি লিখে চলেছে। কাজেই এই কবির কাব্য এখনো চলমান, বহমান। তার কিছু বিখ্যাত প্রবন্ধ আছে, লেখেন বিখ্যাত কিছু প্রবন্ধ, ঠিক আছে, নামগুলি লিখে নেন। আমার ঠিক আছে, প্রবন্ধ বলা ভুল হবে, এটা স্মৃতি কথা, আমার কণ্ঠ, স্মৃতি কথা, কিংবা কোনো কোনো আত্মজীবনী। জি, আবার আমার ছেলেবেলাও আছে। এই আমার ছেলেবেলা অনেকেরই আছে, যে খুবই মুশকিল। আমার ছেলেবেলা এটা অনেকের লেখা গ্রন্থের নাম আমার ছেলেবেলা। তো আমার কণ্ঠস্বর, আমার ছেলেবেলা, আত্মস্মৃতি, আত্মকথা। জি, আত্মকথা, রক্তঝরা নভেম্বর। জি, স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক রচনা আমার কণ্ঠস্বর, আমার ছেলেবেলা, আত্মকথা, রক্তঝরা নভেম্বর, স্মৃতি চারণমূলক রচনা। বিখ্যাত দুই তিনটা ভ্রমণ কাহিনী আছে, বিখ্যাত দুই তিনটি ভ্রমণ কাহিনী লিখে নেবেন, আমার খুব প্রিয় দুই তিনটা। আমেরিকায় জুয়া খেলার স্মৃতি, জি খুবই মজার। আমেরিকায় জুয়া খেলার স্মৃতি, জি গিন্সবার্গের সঙ্গে ভলগার তীরে ভ্রমি দেশে দেশে। জি, খুবই ভালো, বিখ্যাত আর কি ভ্রমণ কাহিনীগুলি, ঠিক আছে। নির্মলানন্দ গুণ রচিত ভ্রমণ কাহিনী, আমেরিকায় জুয়া খেলার স্মৃতি, আমেরিকায় জুয়া খেলার স্মৃতি, গিন্সবার্গের সঙ্গে ভলগার তীরে ভ্রমি দেশে দেশে। দুটি গল্প গ্রন্থ আছে, একটু নাম মনে রাখবেন, খুব জরুরি না। অন্তর্জাল মজাঘট, আপন দলের মানুষ, গল্প গ্রন্থ অন্তর্জাল মজাঘট, গল্প গ্রন্থ। আবার বলছি নির্মলানন্দ গুণ কিন্তু মূলত কবি, নির্মলানন্দ গুণ মূলত কি? মূলত কবি। মাহমুদ সুলতানা লিখে ফেলবেন, ভ্রমণ কাহিনী লিখতে ইচ্ছে করে লিখবেন, সমস্যা কি? লিখতে লিখতে কিন্তু লেখক হয়, গাইতে গাইতে যেমন গায়েন, লিখতে লিখতে কিন্তু লেখক। যে লিখবেন, ভালো মন্দ যে লেখার অভ্যাস করবেন, যাদের লেখার ইচ্ছা আছে জি লিখবেন। একসময় হয়তো আপনাকে নিয়ে আমার পড়ানো লাগতে পারে, তাই না? হ্যাঁ, হতেই তো পারে ভাই। আপনার মাঝে কি প্রতিভা আছে, কি আগুন আছে আপনি তো বোঝেন না। যেদিন নিজেকে জানবেন, ওই যে সুফিজম, আমার এক শিক্ষার্থী মেলা কদিন ধরে লেগে আছে, আমি মধ্যযুগে পড়াতে চেয়েছিলাম। আচ্ছা এইটুকু শেষ করি, সুফিজমটা একটু বলে নিব, নাহলে ভুলে যাব, আমার ছাত্র মন খারাপ করবে। জি, তো এই হচ্ছে নির্মলানন্দ গুণ রচিত কি গল্প গ্রন্থ অন্তর্জাল মজাঘট, আপন দলের মানুষ। মৃত্যুবরণ করেছেন কত সালে? মানে এখনো মৃত্যুবরণ করেননি, সমানে কুপায় যাচ্ছেন তিনি, আরো কুপান আরো কিছুকাল আমাদের মাঝে, আমরা আরো অনেক গ্রন্থ পাই যাতে আপনাদের মুখস্থ করতে কষ্ট হয়। জি,
তো যেটি বলছিলাম যে আপনারা যারা লিখতে চান, যাদের লেখার ইচ্ছা আছে, প্রতিভা আছে, ভিতরে একটু কবি কবি ভাব আছে, জি লিখবেন। লেখা দেখেন কেউ আপনাকে ভালো বললো এই জন্য তো আসলে লেখা না, লেখা হলো নিজের আত্মার জন্য, তাই না? আমি কবিতা লিখি, গল্প লিখি, তো এই কবিতা গল্প আমার কেউ ভালো বললো বা পড়ে, এটা বিষয় না। সাহিত্য লিখবেন নিজের ভালোর জন্য, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? জি, চেষ্টা করবেন, একসময় হয়তো লিখতে লিখতেই বড় লেখক হয়ে যাবেন আর কি। তো যেটি বলছিলাম যে আপনি যদি বুঝতে পারতেন যে আসলে আপনি কি, তাহলে তো হয়ে যেত রে ভাই। আপনি যেদিন যদি বুঝতে পারতেন আপনি কি, বুঝতে পারলেন? মানুষ বোঝে না যে আসলে তার ভিতরে কত সম্ভাবনা আছে। সম্ভাবনাকে আপনি গলা টিপে মেরে ফেলছেন। জ্ঞানের প্রথম শর্ত নো দাই সেলফ। জ্ঞানের প্রথম শর্ত কি? নো দাই সেলফ, নিজেকে জানো। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই নিকট থেকে দূরে দেখা, যেমন কিসের আড়ে পাহাড় লুকাই দেখ না। ও সাই নিকট থেকে দূরে দেখা, যেমন কিসের আড়ে পাহাড় লুকাই দেখ না। আমি ঘুরে এলাম সারা জগৎ রে, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু মনের গোল তো যায় না, তবু মনের গোল তো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে, আত্মাকে চেনো, আত্মা। আমি এই কথাটুকু বলছি ওই যে সুফিবাদ, সুফিজম, জি শিক্ষার্থী বন্ধুরা, জি 5 মিনিট, যে এই কথাটি ওই যে বেশ কিছু ছাত্র আমাকে বারবার নক করছে, স্যার আপনি কথা দিয়েছিলেন, এটি আপনাদের জানাও দরকার আছে, জানলে ভালো লাগবে। জি আচ্ছা, আপনাদের কি মনে হয়, আচ্ছা এমন হয় না, দেখেন আমাকে আপনারা মনে করেন না যে আমি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক মেধাবী মনে করেন, তা আমি কি না মনে করেন স্যার একটা মাল বা এত কিছু জানে বা এত কিছু, তো আমাকে কি স্রষ্টা আলাদা কোনো মেধা দিয়েছে? স্রষ্টার সাথে কি আমার কোনো আলাদা ভালোবাসা আছে? ছিল? জন্মানোর আগে কি আল্লাহর সাথে আমার কোনো লেনদেন ছিল যে আল্লাহ আমাকে একটু মেধা বাড়ায় দাও, তোমাকে একটু ধরাই দিব না, এমন কি ছিল? পৃথিবীতে যারা প্রফেট যাদেরকে সৃষ্টি করতে ইচ্ছা করেই কি বেশি মেধা দিয়েছেন, বুঝতে পারলেন? তাদের কথা আলাদা, প্রফেটদের কথা আলাদা। কিন্তু তাদের বাইরে পৃথিবীর যারা সাধারণ মানুষ, তার মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মহাকাশ বিজ্ঞানী, তাই না, কেউ, তাদেরকে কি স্রষ্টা আসলে বেশি মেধা দিয়েছেন? আর আপনার প্রতি কি স্রষ্টা অবিচার করেছেন? সৃষ্টিকর্তাকে কারোর প্রতি অবিচার করে? আপনি কি মনে করেন যে সৃষ্টিকর্তা কারোর প্রতি অবিচার করেছে আর কাউকে কাউকে বেশি মেধা দিয়েছে? আমাকে যতটুকু মেধা দিয়েছে স্রষ্টা আপনাকেও ততটুকু মেধা দিয়েছে। আপনার চেহারা একটু কালো দিতে পারে, আপনাকে একটু খাটো বানাতে পারে, আপনার একটু হাতটা ভাঙা হতে পারে, বাট মেধা সৃষ্টিকর্তা কিন্তু
সমান দিয়েছেন। আপনার প্রতি সৃষ্টিকর্তা অবিচার করেননি, কারণ সৃষ্টিকর্তা কখনো অবিচার করতে কি পারেন না। তাহলে আপনি আপনার যে অসীম মেধা আছে সেটা আপনি নিচে বোঝেননি কেন? উপযুক্ত পরিবেশে আপনার সেই মেধাটি বিকাশ ঘটার মতো অনেক দামি বীজ, একটা বীজ আবহাওয়া ভালো পেয়েছে আর একটা বীজ শুকনা খটখটে জায়গায় পড়ে আছে। দুটো বীজের মধ্যে কিন্তু সমান সম্ভাবনা ছিল, সমান গুণাগুণ ছিল, কিন্তু একটা বীজ অঙ্কুরিতগম হয়ে বিশাল মহিরুহ হয়েছে, ফুলে ফলে সুশোভিত হয়েছে, আর আরেকটা বীজ পরিবেশের অভাবে শুষ্কং কাষ্ঠং হয়ে পড়ে আছে। তো আপনার অসীম মেধা আছে, অপার মেধা আছে। জি, আমারও ছিল, নিউটনের মতো, অ্যারিস্টটলের মতো, প্লেটোর মতো, জি গ্যালিলিওর মতো আপনারও মেধা ছিল, কিন্তু সেই মেধাটি আপনি কি কোনো কারণে সেই মেধার যথোপযুক্ত ব্যবহার করতে পারেন। যদি আপনি এটুকু বুঝেন আপনি অমৃতস্ব পুত্র, আপনি তো স্রষ্টার অংশ। সুফিজম বলছে মানুষের আত্মা স্রষ্টার অংশ, দেহটা মাটির, দেহটা স্রষ্টা বানিয়েছেন পোড়া মাটি থেকে, বা বলেছে কি অপবিত্র কি পানি থেকে, অপবিত্র পানি বা পোড়া মাটি, কোরআনে আছে মানুষের দেহটা নাপাক জলীয় অংশ থেকে বা পোড়া মাটি থেকে তৈরি। যাই হোক সেটা, কিন্তু আত্মাটা তো সৃষ্টিকর্তা নিজের হাতে বানিয়েছেন। আত্মাটা কিন্তু স্রষ্টার অংশ। তো সুফিজম হচ্ছে এই ছোট আত্মাকে, ক্ষুদ্র আত্মাকে বৃহৎ আত্মার সাথে মিশিয়ে দেওয়া, এটির নাম সুফিজম। সুফিবাদটা কি? সুফিবাদের এটা হচ্ছে যে তারা কি করতে চায়, এই ছোট আত্মাকে, যেটি স্রষ্টার অংশ আত্মা, সেটিকে স্রষ্টার বৃহৎ আত্মার সাথে কি একাকার করে দিতে চায়। এই একাকার করে দেওয়ার প্রসেসকে বলা হয় ফানা ফিল্লা। কি বলা হয়? ফানা ফিল্লা। আপনি লাইলাতুল কদরের রাত কিংবা শবে বরাত, লাইলাতুল বরাতের রাতে যদি জিকির করে থাকেন, জিকির, ভালো লাগে। একটু ঘরটা অন্ধকার করে দিবেন, মসজিদের আলোগুলো নিভিয়ে দিবেন বা ঘরের আলো নিভিয়ে দিবেন, জিকির করবেন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন জিকির করতে করতে একসময় কি হয়, একটা অদ্ভুত অনুভূতি আসে, অদ্ভুত অনুভব। এই অনুভব যখন প্রগাঢ় হয়ে যায়, প্রগাঢ় গভীর, সেই অবস্থাটাকে বলা হয় ফানাফিল্লা। কি বলা হয়? ফানাফিল্লা। জি, ফানাফিল্লা। এই ফানাফিল্লাকে বলা হয় স্রষ্টার সাথে কি সৃষ্টির একাকার হয়ে যাও, ফানা হয়ে যাও, ফানা। তখন এটি হচ্ছে সুফিজম। মনসুর হাল্লাজ নাম শুনেছেন? মনসুর হাল্লাজ, এই মনসুর হাল্লাজ এই সুফিজম, সুফিবাদে বিশ্বাসী ছিলেন। জিকির করতেন আল্লাহু 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 আল্লাহু। জিকির করতে 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 এক সময় বলা শুরু করলেন আনাল হক আনাল হক। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু 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 বলেন, মাঝে মাঝে বলেন আনাল হক আনাল হক। এটা যখন প্রচার হয়ে গেল যে মনসুর হাল্লাজ মাঝে মাঝে আনাল হক বলেন, তখন মনসুর হাল্লাজকে শাস্তি দেওয়া হলো কি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কি? কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করা। অপরাধ কি? ব্লাসফেমি অপরাধে মনসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। দুটো শাস্তি ছিল মৃত্যুদণ্ড, নিশ্চিত মৃত্যুদণ্ড প্রাচীন যুগে। দুটো অপরাধ, একটু হচ্ছে ব্লাসফেমি, ঈশ্বরের বিরুদ্ধে বলা, আর একটু হচ্ছে প্রেম বা যৌনাচার, যাই বলেন, প্রেম বলেন, যৌনাচার বলেন, কাম বলেন, এটা, এবং ব্লাসফেমি ঈশ্বর নিন্দা। আনাল হক মানে আমি আল্লাহ, আনাল হক মানে আমি আল্লাহ। জি, মনসুর হাল্লাজ আল্লাহ আল্লাহ জিকির করেন, মাঝে মাঝে বলেন আনাল হক আমি আল্লাহ। এই অপরাধে তাকে শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। তো মনসুর হাল্লাজ মৃত্যুদণ্ড শুনলেন, কিছুই না, তার তো কোনো বাহ্য জ্ঞান নাই, ফানাফিল্লা হয়ে গেছেন, জিকির করতে আছেন। তো তার মৃত্যুদণ্ড দিন কার্যকর হয়েছে, স্থান কার্যকর হয়েছে।
এবং নির্দিষ্ট একটা দিনে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ডগুলি কার্যকর হতো, প্রকাশ্যে সবার সামনে ফাঁকা জায়গায়, যেন সবাই দেখে দেখে শিক্ষা নেয় যে এই ধরনের অপরাধ করা যাবে না। তো একটা বিশাল একটা ঘিরে দেওয়া হয়, একটা ঘেরা জায়গায়, চারদিকে জনগণ দেখার জন্য দর্শক থাকে, আর মাঝখানে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হয়। আর ওই ফেন্সের মাঝখানে অর্থাৎ বেড়ার মাঝখানে যেতে পারে কয়েকজন, যাদেরকে সিলেক্ট করা হয় যে কারা পাথরটা মারবে। কয়েকজন পাথর মারবে, কারা কারা মারবে আগে থেকে নির্বাচন করা হয়। তো যাই হোক, সেই নির্দিষ্ট দিনক্ষণ এলো, মনসুর হাল্লাজকে মাটিতে পুঁতে দেওয়া হলো। এই পর্যন্ত চারদিকে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, জনগণ দেখছে। মনসুর হাল্লাজ হাসছে, জিকির করছে, হাসছে, জিকির করছে, হাসছে, আনাল হক আনাল হক বলছে, হাসছে। যাদেরকে পাথর মারতে দেওয়া হয়েছে তাদের নিয়ম হলো যে তারা একটা পাত্রে করে পাথর নিয়ে আসবে, নিজ দায়িত্বে পাথর নিয়ে আসবে, নিয়ে এসে বেড়ার মধ্যে ঢুকবে, ঢুকে কি করবে, পাথর মেরে মেরে মারবে, সবার সামনে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। তো ওই যে কয়েকজন সিলেক্ট হয়েছে তাদের মধ্যে একজন ছিল যে মনসুর হাল্লাজকে পছন্দ করত। যারা নির্বাচিত হয়েছে মনসুর হাল্লাজকে পাথর নিক্ষেপ করার জন্য, তাদের মধ্যে একজন ছিল যেই মানুষটি মনসুর হাল্লাজকে কি করত, পছন্দ করত, ভালোবাসত। কিন্তু পাথর তো মারতে হবে, কারণ রাজার নির্দেশ অমান্য যে করবে তারও শাস্তি মৃত্যুদণ্ড। রাজার নির্দেশ অমান্যকারীর শাস্তি মৃত্যুদণ্ড। কাজে সেই লোকটি যথাসময়ে এসছে, ওদের সাথে এসছে, এসে ফেন্সের মধ্যে ঢুকেছে। এবার মনসুর হাল্লাজকে সবাই পাথর মারছে, সবাই পাথর মারছে। মনসুর হাল্লাজের নাকে, চোখে, মুখে, মাথায় গিয়ে লাগছে, ফেটে রক্ত বের হচ্ছে। মনসুর হাল্লাজ হাসছে, মুখে তার হাসি, মিষ্টি হাসি, এবং সে আল্লাহু 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 জিকির করছে, আনাল হক আনাল হক বলছে, আল্লাহ জিকির করছে। এর মধ্যে সবাই পাথর মারছে, ওই লোকটা এখনো পাথর মারেনি। এবার সে একটি পাথর তুলে মনসুর হাল্লাজের গায়ে যেই মেরেছে, মনসুর হাল্লাজ হাওমাও করে কেঁদে উঠেছে, হাওমাও করে কাঁদছে। এই লোকটি খুব অবাক, কি আমি পাথর মারলাম আর কাঁদলো অন্য কেউ। আসলে পাথর মারেনি এই লোকটি। পাথর মারবে কি করে, এত প্রিয় মানুষকে ভালোবাসান মনসুর হাল্লাজকে পাথর মারবে কি করে? এই জন্য সে করেছে কি জানেন, আগের রাতে কিছু ফুল কুড়িয়েছে, আর কিছু কালো কাগজ দিয়ে, কালো কাগজগুলিকে আঠা দিয়ে ফুলগুলো এমনভাবে মুড়িয়েছে যেন দেখতে পাথরের মতো লাগে, দিয়ে তার পাত্রে ঢেকে নিয়েছে। কিছু ফুল কুড়িয়ে সে ফুলগুলোকে কালো কাগজ দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে পাথরের মতো করে পাত্রের মধ্যে নিয়ে এসেছে। তো মনসুর হাল্লাজকে সবাই পাথর মারছে, মনসুর হাল্লাজ হাসছে, রক্ত বেরোচ্ছে, আসছে। এই লোকটি যখন ওই ফুল ছুঁড়ে মেরেছে, তখন মনসুর হাল্লাজ কেঁদে উঠেছে। মনসুর হাল্লাজ বলছে, তোমার দিল কি দয়া হয় না, কাটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক তুমি, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাটার আঘাত দাও গো যারে তার, কাটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাঁটার আঘাত দাও গো যারে তার, কাঁটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। বুঝতে পারলেন? এই গান মনসুর হাল্লাজ, দেখবেন এই গানের গীতিকারের নাম কি, মনসুর হাল্লাজ। এই গান গাইতে গাইতে মনসুর হাল্লাজ মৃত্যুবরণ করেছিলেন। এই গান গাইতে গাইতে মনসুর হাল্লাজ কি মৃত্যুবরণ করেছিলেন। সুফিজম, এটার নাম সুফিজম। সুফিজম, বুঝতে পারলেন? জি। কাঁটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না। পৃথিবীতে কেউ ভালোবাসে না জেনে মরে যা খুব সহজ, বুঝতে পারলেন? কিন্তু কেউ আপনাকে ভালোবাসে, কারো আপনার জন্য প্রচন্ড মায়া, প্রচন্ড প্রেম, এটা জানলে আর মরতে ইচ্ছা করবে না। পৃথিবীর সব আপনাকে ঘৃণা করে, আপনাকে কেউ ভালোবাসে না, তাহলে মরাটা সহজ।
কিন্তু পৃথিবীতে একজন মানুষও আছে যে আমাকে ভালোবাসে, আমার জন্য যার প্রচণ্ড মায়া, এই কথা যখন জানবেন তখন আপনার আর মরতে ইচ্ছা করবে না। তো এই হচ্ছে সুফিজম। তো যাই হোক, সুফিজম নিয়ে অনেক কথা বললাম। আমরা আরেকজন কবি পড়াবো, আমাদের সময় শেষে গেছে, তো একজন কবিকে না পড়ালে আমার ভালো লাগবে না, শেষ করব। যেন হচ্ছে আল মাহমুদ। জি, আল মাহমুদ, জন্ম 1936 সালে। জি, তারিখটা লিখবেন 11 জুলাই। জি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল 1936 সালের 11 জুলাই। 1936 সালের 11 জুলাই 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে আল মাহমুদের জন্ম, যার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আল মাহমুদের প্রকৃত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। পিতার নাম আব্দুর রব মীর। পিতার নাম আব্দুর রব মীর। জি, মাতার নাম রওশন আরা মীর। মাতার নাম কি নিচে দেখতে পারবেন? মাতার নাম রওশন আরা মীর। তাহলে পিতার নাম আব্দুর রব মীর, মাতার নাম রওশন আরা মীর। স্ত্রীর নাম সৈয়দা নাদিরা বেগম। জি, দরকার নাই, প্রয়োজনীয় তথ্য না। আবার বলছি, এগুলো কোনো তথ্যই না, পরীক্ষার জন্য জরুরি তথ্য না, তবুও একটু লিখে দিলাম। পিতার নাম আব্দুর রব মীর, মাতার নাম রওশন আরা মীর, স্ত্রীর নাম সৈয়দা নাদিরা বেগম। আল মাহমুদ, আমি আগে আল মাহমুদ প্রসঙ্গে বলেছি আপনাদের যে আল মাহমুদ আসলে ছিলেন বামপন্থী, মার্কসিস্ট বা মার্কসীয়। জি, রাজনীতির সাথে যুক্ত। ইনিও সাংবাদিক। পেশা কি, যদি পেশা জিজ্ঞেস করে তাহলে পেশা সাংবাদিক। আল মাহমুদের পেশা কি ছিল? সাংবাদিকতা। দৈনিক, জি, গণকণ্ঠ, জনকণ্ঠ না কিন্তু, কি গণকণ্ঠ। জি, দৈনিক গণকণ্ঠ নামক একটি পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। আল মাহমুদের পেশা কি ছিল? কি আল মাহমুদের পেশা ছিল সাংবাদিকতা। দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। আর আল মাহমুদ ওই যে বললাম যে বামপন্থী ছিলেন, মার্ক্সবাদী ছিলেন। তার প্রথম যে কাব্যগুলি বিখ্যাত কাব্য, পরবর্তীতে তিনি নানান কারণে, প্রেক্ষাপটগত কারণে তিনি অন্য মতাদর্শে চলে গিয়েছিলেন। তো সেইগুলি আমাদের আসলে আলোচ্য বিষয় নয়, আমরা ওনার সাহিত্য সম্পর্কে জানব। তো আল মাহমুদের প্রথম যে গ্রন্থ, আল মাহমুদের প্রথম গ্রন্থের নাম লোকান্তর। প্রথম কাব্যের নাম কি? লোকান্তর। আল মাহমুদের প্রথম কাব্যের নাম লোকান্তর। 1963 সালটা যদি প্রথম কাব্য, একটু মনে রাখবেন। ঠিক আছে, লোকান্তর 1963। আর আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? সোনালী কাবিন। আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যের নাম সোনালী কাবিন, 1973। আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যের নাম সোনালী কাবিন। 1973 সালে সোনালী কাবিন। তাহলে আল মাহমুদের প্রথম কাব্যের নাম লোকান্তর, আর শ্রেষ্ঠ কাব্যের নাম কি? সোনালী কাবিন। অন্যান্য গ্রন্থের নাম কি? বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। জি, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, মায়াবী
পর্দা দুলে ওঠো, মায়াবী পর্দা দুলে ওঠো। লোকলোকান্তর কালের কলস, কালের কলস লিখেছি, লিখি তাহলে জি লোকলোকান্তর, জি কালের কলস, সোনালী কাবিন, বুকতেরের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, মায়াবী পর্দা দুলে ওঠো। এগুলি কি বিখ্যাত কি শামসু আল মাহমুদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। অদৃষ্টবাদীদের রান্না বান্না, জি অদৃষ্টবাদীদের রান্না বান্না। আল মাহমুদ রচিত কাব্য, কাব্যের নামগুলো মাথায় রাখবেন। লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, বক্তেরের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্না বান্না। বিখ্যাত কিছু গল্প আছে তার, তাই না? বিখ্যাত কিছু গল্পের নাম, একটি গল্পের নাম পানকৌড়ির রক্ত, পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত। আল মাহমুদের গল্প গ্রন্থ। তাহলে পানকৌড়ির রক্ত কি জাতীয় রচনা? পানকৌড়ির রক্ত কি গল্প গ্রন্থ? পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, ময়ূরীর মুখ। আল মাহমুদ রচিত গল্প গ্রন্থ ময়ূরীর মুখ, ঠিক আছে? জি ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, পানকৌড়ির রক্ত। শিশুতোষ কাব্য আছে পাখির কাছে ফুলের কাছে। শিশুতোষ, শিশুতোষ, জি শিশুতোষ কাব্য, জি পাখির কাছে ফুলের কাছে। শিশুতোষ কাব্যের নাম কি? শিশুতোষ কাব্যের নাম পাখির কাছে ফুলের কাছে, পাখির কাছে ফুলের কাছে। জি উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উপমহাদেশ। জি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম উপমহাদেশ। আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? উপমহাদেশ। অন্যান্য উপন্যাসের মধ্যে কি? ডাহুকি, কবি ও কোলাহল, ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে। আপনারা পোলা তো নয় রে আগুনের গোলা শুনেছেন না? তাই না? পোলা তো নয় রে আগুনেরই গোলা। হ্যাঁ এই পোলা না, এটা আগুনের মেয়ে। আগুনের মেয়ে, নিশিন্দা নারী, কবি ও কোলাহল, ডাহুকি, উপমহাদেশ। পুরুষ সুন্দর আর কাবিলের বোন। জি কাবিলের বোন, পুরুষ সুন্দর, কাবিলের বোন। আল মাহমুদ রচিত উপন্যাস, তার মধ্যে উপমহাদেশ হচ্ছে তার কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। উপমহাদেশ তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মনে থাকবে? জি হ্যাঁ মাথায় রাখবেন। মোটামুটি এই হচ্ছে আল মাহমুদ সম্পর্কে। আপনারা জানেন যে 2016 সালে জি আল মাহমুদ মৃত্যুবরণ করেছেন। 2016 সালে আল মাহমুদের কি 2016 না স্যার 19, সরি হ্যাঁ 2019 সালেই তো মারা গেল, 2 বছর আগে। জি 2019 সালে 15 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছেন। নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন, নিউমোনিয়া সহ অন্যান্য বার্ধক্যজনিত অন্যান্য সমস্যা ছিল, আক্রান্ত হয়ে মারা যান এই কবি। তো এই হচ্ছে আমাদের কি কবি আল মাহমুদ।
তো আমরা আজকে তিনজন গুরুত্বপূর্ণ কবি পড়লাম, সমসাময়িক, যাদেরকে আমরা বলছি সমসাময়িক লেখক। শামসুর রহমান খুব বিখ্যাত, আপনারা জানেন, পরীক্ষা আসার জন্য। নির্মলেন্দু গুণ, আল মাহমুদ। আমরা হয়তো এরকম আরও কিছু সমসাময়িক সাহিত্যিক, আপনারা জানেন যে আমরা আবার বলছি যে আমাদের উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্যারকে নিয়ে আমরা পড়ব। আমরা মোহাম্মদ জাফর ইকবাল, তারপরে হুমায়ুন আহমেদ, তাই না, তারপরে আমাদের নাট্যাচার্য সেলিম আলদিন, এরকম আরও কিছু সাহিত্যিক নিয়ে আমরা আগামী দিন পড়বো আর কি। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের কি আজকের আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত কবিদের কিছু বিখ্যাত কবিতা আছে। বিশেষ করে আমি আবার বলছি, বর্তমান সময়ে শামসুর রহমান খুব বড় মাপের কবিতার, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতা, ভাষা আন্দোলন ভিত্তিক, গণঅভ্যুত্থান ভিত্তিক। আর তারপরে আমাদের নির্মলেন্দু গুণের বেশ কিছু বঙ্গবন্ধুকে নিয়ে কিছু ভালো ভালো কবিতা আছে, বঙ্গবন্ধুকে নিয়ে, বুঝতে পারলেন? বঙ্গবন্ধুকে নিয়ে দারুণ কিছু কবিতা আছে। আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, খুব বিখ্যাত কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু কবিতা আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কোনো একটা লাইন, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নিশ্চয়ই পড়েছেন, তাই না? জি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। জি, এগুলো কিন্তু বর্তমান সময় পরীক্ষা আসার জন্য লাইন, রচয়িতাকে, কোন কবির, কোন কবিতা, বুঝতে পারলেন? তো বঙ্গবন্ধুকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে এই সমস্ত কবিদের কবিতা লাইন অবশ্যই কি পড়বেন। হ্যাঁ, শিশুতোষ কাব্য, সুরাইয়া ঝর্ণা শিশুতোষ কাব্য। ওকে, থ্যাংক ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মোবাইলে চার্জ শেষ, কোন সময় ঠুস করে চলে যাবে, তো তার আগে আমি ক্লাস শেষ করছি। আর আপনাদের পরীক্ষা আছে আজকে। জি, আমি ক্লাস থেকে বেরিয়ে কি করব? পরীক্ষা, নারী সাহিত্যিক, মহিলা সাহিত্যিক, মনে আছে? জি, মহিলা সাহিত্যিকের পরীক্ষা আপনারা দিবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য